সো আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আমাদের ক্লাসটা এখন শুরু করছি। সো কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, কিন্তু আপনাদের যে উত্তর, কেউ এই যে মুখ মানে সে মনে মনে বলছে যে খারাপ থাকলে কি এখানে আসতে পারতাম, তাই না? এই জন্যই মনে তো ভালোই আছে, বাট কার্টেসি হচ্ছে বা মানে ম্যানার বা যেটা অ্যাডিকে যেটাই বলুন না কেন, কেউ জিজ্ঞেস করলে আসলে উত্তরটা খুবই সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, কেমন আছেন আপনারা? যাই ঠিক আছে। তো আজকে আমরা বেসিক্যালি হচ্ছে আরো 3টা টেন্স একসাথে কভার করব। আজকে আমরা যেই টেন্স পড়ছি এই টেন্স সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এবং এখানকার মধ্যে সব থেকে বেয়াদব একটা টেন্স হচ্ছে প্রেজেন্টটা। এখানে শিক্ষার্থীরা বেশি ভুল করে। পরীক্ষার সময় রাইট ফর্ম অফ ভার্ব যে বিষয়গুলো আসে, এই প্রেজেন্টের কনসেপ্টই বেশি আসে, এখানেই সহজ সহজ বিষয়গুলোই ভুল করে। তো আমরা সেই বিষয়গুলো একটু এমফাসাইজ করব কোন জায়গায় ভুল করে, বাট ওই নিয়মগুলো প্রত্যেকটা শিক্ষার্থী জানে, তারপর আবার ভুল করে। তো যাই হোক, আমরা পড়াশোনা শুরু করছি। গত ক্লাসে আমরা 3টা টেন্স, গত 2টা ক্লাসে 3টা টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। একটা মানে সেগুলো হচ্ছে কন্টিনিউয়াস, 3টা কন্টিনিউয়াস একসাথে কভার করেছি। ওই 3টা কন্টিনিউয়াস যদি আমরা বুঝতে পারি, তাহলে আসলে আরো 3টা কন্টিনিউয়াস আমাদের শেষ। সেটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস গুলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মানে আলাদা কিছুই না, চেনার পদ্ধতি একই রকম, কনসেপ্ট শুধু একটু আলাদা এবং স্ট্রাকচারটা আলাদা। যাই ওটা যেহেতু সহজ বিষয় আমরা একবার শিখেছি, এই জন্য ওইদিকে যাচ্ছে না, নতুন পড়াশোনায় আসছি। তো এখন এগুলোতে যাওয়ার আগে আমরা এখানে কিছু দামি কথা লিখে রেখেছি। যেমন দামি কথা নাম্বার 1, এগুলো একদম মুখস্থ থাকতে হবে, কিছুই না থাকলে আপনার নিজের নাম ভুলে যান, বাট এগুলো ভোলা যাবে না। ডু, ডাজ, ডিড, উইল, মানে এই বিষয়গুলো হচ্ছে এমন, এর পিছনে যে গল্পটা বা লাইনটা আছে বিষয়টা হচ্ছে এমন। ডু, ডাজ, ডিড, উইল, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, আবারও বলছি, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, সেই ভার্বটা হচ্ছে কি হবে? V1। V1টাকে আমরা বেস ফর্ম বলবো, অথবা প্রেজেন্ট ফর্মও বলতে পারি, বাট বেস ফর্মটা খুবই ভালো, মানে এখানেও বেশি উপযুক্ত। আমরা আজকে শিখবো বেস ফর্ম ভার্সেস প্রেজেন্ট ফর্ম, কখন এটাকে বেস ফর্ম বলবো, কখন প্রেজেন্ট ফর্ম বলবো। 2 নম্বর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই তিনটাই হচ্ছে প্রেজেন্ট, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট স্ট্রাকচার। হ্যাভ, হ্যাজ, হ্যাড এবং গেট, এগুলোর পরে যদি কোনো ভার্ব আসে, অবশ্যই অবশ্যই সেই ভার্বের সাথে কি হবে? V3 হবে। 3 নম্বর হচ্ছে এর এর পিছনে যে গল্পটা বা বাক্যটা আছে, পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই ওয়ে, সেটা হচ্ছে বি ভার্ব প্লাস V3। এর পিছনে যে গল্পটা আছে সেটা হচ্ছে বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে, হয় সেই ভার্বের সাথে V3 হবে, তখন সেটা প্যাসিভ হয়ে যাবে। আর যদি V3 না হয়, অবশ্যই অবশ্যই এই ভার্বের সাথে কি হবে? ING হবে। তার মানে মূল গল্প হচ্ছে এটা, বি ভার্বের পরে যদি ভার্ব আসে এবং সেই ভার্বের সাথে যদি ING যুক্ত থাকে, তাহলে সেটা আসলে কোন চেঞ্জ বা কোন সেন্সকে রিপ্রেজেন্ট করে? চলমান সেন্সকে। কোন সেন্সকে? চলমান সেন্সকে। সেটা হোক প্রেজেন্ট চলমান বা পাস্ট বা ফিউচার, যে কোনো কিছু হতে পারে। ঠিক আছে, এগুলোর পিছনে তাহলে এই গল্পগুলো। তাহলে আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে এই জিনিসটা। যেমন এখানে একটা ভার্ব লিখেছি ডু, মানে করি, তাই না? তাহলে করি, এই করিটা আমরা মডিফিকেশন করতে পারবো। করিটা হতে পারে করব, করেছিলাম, করছি, করছিলাম, করতে থাকবো। এখানকার মধ্যে আমাদের লাস্ট ক্লাসে যেগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে হচ্ছে এই জিনিসটা আমাদের পরিচিত, এই জিনিসটা আমাদের পরিচিত, এই জিনিসটা আমাদের কি? পূর্ব পরিচিত। তার মানে আমি যদি বলি করছি, কোন সেন্স বা কোন টেন্সকে রিপ্রেজেন্ট করছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস। যদি বলি করছিলাম, পাস্ট কন্টিনিউয়াস। যদি বলি করতে থাকবো, ফিউচার কন্টিনিউয়াস। তার মানে এই 3টা জিনিসের মাঝেই একটা চলমান চলমান জিনিস আছে, তাই না? কি যেন একটা চলমান জিনিসকে বোঝাচ্ছে। আর চলমান মানেই তো কন্টিনিউয়াস। আর তার সাথে আমরা দেব করছি, মানে এখন করছি, প্রেজেন্ট সেন্সকে রিপ্রেজেন্ট করছে। করছিলাম পাস্ট সেন্সকে, করতে থাকবো এখন যেহেতু আসে নাই, ফিউচার, সেই ফিউচার সেন্সকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল বিষয়টা। এই যে করি, এই করিটাই হচ্ছে কোন টেন্সার? প্রেজেন্ট সিম্পল। আমরা ছোট্ট করে একটু লিখে রাখবো, লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম কোনোভাবেই মনোযোগ হারানো যাবে না। আই রিপিট, আপনি যদি এক পাশে টু শব্দ করেন, তার মানে আপনার মনোযোগ শেষ। তার পাশ মানে তার পাশের জনকে নিয়েও আপনি সাগরে ডুব দিলেন, মরার জন্য, বাঁচার জন্য নয়, অ্যাটলিস্ট কোনোভাবেই মানে মনোযোগ সরানো যাবে না। সো আমরা লাস্ট ক্লাসে বলেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য হচ্ছে কাজটা থাকবে টেম্পোরারি। কেমন কাজ? প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি? কেউ চাইলে ছোট্ট করে লিখতে পারেন, কোনো সমস্যা নাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস বৈশিষ্ট্য হচ্ছে কি? ফার্স্ট অফ অল, সেই কাজটা হবে কি? টেম্পোরারি। TEMPORARY। 2 নম্বর হচ্ছে সেই কাজটা হচ্ছে এখনই ঘটছে, নাও।
এবং আমরা নাও এর আরো সিনোনিম বলেছিলাম, নাও, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস টাইম, প্রেজেন্টলি, কারেন্টলি, এই সবগুলোই এখন বা বর্তমানে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করে। এবং আর একটা বলেছিলাম অ্যারাউন্ড নাও, যেটা কিন্তু খুব ভালো মতো বোঝাতে পারি নাই, যদি এটা আমরা পরে আবার বুঝাবো, এখন আমরা ওটা আনছি না, অন্য টেন্সে যেতে গেছি। অ্যারাউন্ড নাও, নাও এবং অ্যারাউন্ড নাও বিষয়টা এমন, রাইট? AROUND, AROUND, এই থ্যাংক ইউ, AROUND, অ্যারাউন্ড নাও। তাহলে এইরকম যারা বৈশিষ্ট্য দেবে, হয় কাজটা টেম্পোরারি হবে অল্প সময়ের জন্য, অথবা কাজটা এখন ঘটছে, বা অ্যারাউন্ড নাও মানে এই সময়ের আশেপাশে সময় ঘটছে। তাহলে আমি যদি ছোট্ট করে একটা উদাহরণ বলি, আই অ্যাম রিডিং আ বুক, আই অ্যাম রিডিং আ বুক, আমি একটা কি পড়ছি, বই পড়ছি। এটাকে আসলে দুভাবে মিন করা যায়। এটাকে কয়ভাবে মিন করা যায়? দুভাবে। কিভাবে? হয় আমি এখনই একটা বই পড়ছি, মানে এই বইটা এখন পড়ছি, অথবা এই বইটা এখন পড়ছি না, মানে আমি যখন কথা বলছি এই সময় পড়ছি না, বাট এই বইটা আমি পড়া শুরু করেছিলাম, এখনো শেষ করি নাই। আমি অনেক সময় বলি না, এই যে আপনাদেরকে তো বলি যে এখন আপনারা কোন বইটা পড়ছেন, আপনারা তো এখানে বসে আছেন, আপনারা এখানে এখন বই পড়ছেন না। আমি আসলে কি বোঝাচ্ছি, আপনারা কোন বইটা পড়া শুরু করেছিলেন, এখনো শেষ করেন নাই। তার মানে হচ্ছে এই বাক্যটাকে আমি দুভাবে রিপ্রেজেন্ট করতে পারি। হয় আমি এখনই পড়ছি, এখনই দেখে দেখে পড়ছি সেই বইটা, এই যদ্যপি আমার গুরু এখন এই বই নিয়ে একটা কথা বলতে পারলাম না, যাই হোক এই বইটা এখনই পড়ছি, অথবা এই বইটা অতীতে পড়া শুরু করেছিলাম, এখনো শেষ করি নাই। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য অসাধারণ একটা বিষয়। সেটা হচ্ছে আমি কিভাবে, যদি এটা হয় ফার্স্ট, এটা আমরা সংখ্যা রেখার মাধ্যমে যদি দেখাতে চাই, এটা হচ্ছে কি স্যার? প্রেজেন্ট। আর এটা হচ্ছে কি স্যার? ফিউচার। তাহলে বিষয়টা হচ্ছে এমন যে আমি অতীতের কোনো এক সময় পড়াশোনা শুরু করেছিলাম, তাই না? এবং সেটা আমি বর্তমানেও কি করছি স্যার? সেই বইটা পড়ছি, এখনো শেষ করি নাই। তাহলে যেহেতু এটা কি আছে স্যার, আমার চলমান আছে, এই জন্য আমরা কি বলবো সেটাকে? কন্টিনিউয়াস। কি বলবো আমরা সেটাকে? কন্টিনিউয়াস। এখন আর একটা বিষয় আসি, আমি যদি এই বাক্যটাকে এভাবে লিখি, আই রিড বুক, আমি বই পড়ি, এই বাক্যটা সঠিক না ভুল? এই বাক্যটা সঠিক না ভুল? কিভাবে সঠিক? এটা একটা কাউন্টেবল নাউন না? কাউন্টেবল নাউন তো একা বাক্যে বসতে পারে না, হয় প্লুরাল নয় তার সামনে ডিটারমিনেন্ট বা আর্টিকেল বসাবো। তাহলে আমি বই পড়ি, আই রিড বুক, আমি বই পড়ি, এ কথার অর্থ হচ্ছে, বিষয়টা হচ্ছে এটা কোন টেন্সে চলে গেল? প্রেজেন্ট সিম্পলে। কেন প্রেজেন্ট সিম্পল একটু পরেই বলছি, বাট যারা তো এটা তো না জানার কিছু নেই যে প্রেজেন্ট সিম্পল। এখন এই বাক্যের বৈশিষ্ট্য কি, বা প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্য কি? আচ্ছা বলুন তো, আমি যখন বলি আমি বই পড়ি, এই বইটা কি শুধু অল্প সময়ের জন্য পড়ি, নাকি এই বইটা আমি অতীতেও পড়েছিলাম, মানে পড়াশোনা আমি অতীতেও করেছিলাম, এখনো করি, বর্তমানেও করব? তার মানে প্রেজেন্ট সিম্পল, ফিউচারেও করব। থ্যাংক ইউ। তার মানে প্রেজেন্ট সিম্পল আসলে কেমন বৈশিষ্ট্য দেয় আমাদেরকে? প্রেজেন্ট সিম্পল ওই সকল বৈশিষ্ট্যই দেয় যে জিনিসটা আমি অতীতেও করেছিলাম, এখনো করি, বর্তমানেও করব। তাহলে আরে বাবা, একটা কথা বারবার ভুল হয় কেন? মানে ফিউচারে, ভবিষ্যতেও করব, কি এক অবস্থা। তার মানে যদি আমি বলি আমার আম্মু রান্না করেন, ভাত রান্না করেন, এগুলোর অর্থ হচ্ছে আমার আম্মা অতীতেও রান্না করেছিলেন, এখনো করেন, ভবিষ্যতেও করবে। এবার ভুল করবো না, এবার আমি ভবিষ্যতেও রান্না করবে, ঠিক আছে? তার মানে এখন যদি আপনাকে বলা হয় আই রিড আ বুক, আচ্ছা এটা আগেরটার মতোই করে ফেলি, আই আ বুক, আই এম রিডিং আ বুক আর আই রিড আ বুক, এই দুটার মাঝে পার্থক্য কি? খুবই সহজ। একটা হচ্ছে টেম্পোরারি কাজ, এই জিনিসটা আমার কিছুদিন পরেই শেষ হয়ে যাবে, এখন হয়তো বা চলমান, কিছুদিন পর বা কিছু সময় পর বা কিছু মুহূর্ত পর শেষ হয়ে যাবে। কিন্তু এই জিনিসটা বা এই বাক্যটা হচ্ছে ভবিষ্যতেও চলবে, অতীতেও চলেছিল, এখনো তো আছে, তাই না? তার মানে আমি যদি এখন আপনাকে বলি এটা কোন বাক্যটা, আসলে একটু দেখি আপনাদের সেন্স কেমন বা কি বুঝেন। আই অ্যাম লিভিং, আই অ্যাম LIVING, আই অ্যাম লিভিং, কোথায় লিভিং বাস করি? এই 21 ঘন্টা দিই, তাহলে আমার বাসা 2 ঘন্টায় না, অথবা কেউ চাইলে ইনো দিতে পারেন, সমস্যা নেই। আই এম লিভিং 21 ঘন্টার। আর 2 নম্বর বাক্য আমি বলছি আই লিভ 21 ঘন্টার। এই দুইটা বাক্যের মধ্যে কোন বাক্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট, কে বলতে পারবে? 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর বাক্য। কেন? কে যে কি বললো, অনেক ভালো বলেছে কিন্তু কিছুই বুঝতে পারি নাই। আমি ব্যাখ্যাটা করছি, আপনার সাথে মিলাই নেন।
কারেকশনে আসতে পারে। দেখুন দুইটা বাক্য কিন্তু একদম সেন্টেন্স মানে গঠন অনুসারে ঠিক আছে। প্রথম বাক্য যদি বলি এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? সাবজেক্ট এম ইস আর ওয়াস আর উইল বি, তার মাঝে কিছু একটা আছে এম, তারপর ভার্বের সাথে আইএনজি, কোনোই ভুল নাই, বাক্যে কোনোই ভুল নাই। 2 নম্বর বাক্যেও কোনোই ভুল নাই। কিন্তু তারপরে যদি আমাকে বলে সাপোজ জরিনা নামে একটা সুন্দরী মেয়ে যে বড় হয়েছে তুষ ভান্ডারেই, তাহলে এখন এই ইংলিশটা কি হবে? জরিনা তুষ ভান্ডারে বাস করে বা জরিনা তুষ ভান্ডারে থাকে, তাহলে কোনটা নেবেন? অবশ্যই নেবেন জরিনা লিভস অ্যাট তুষ ভান্ডার। অথবা সেই জরিনা এই বাক্যটা বলছে আই অ্যাম লিভিং অ্যাট তুষ ভান্ডার, আই লিভ অ্যাট তুষ ভান্ডার, তাহলে অবশ্যই 2 নম্বর বাক্যটা সঠিক। কারণ কারণ এটা তো প্রেজেন্ট সিম্পল, তাই না? আচ্ছা এখানে কে আছেন যে বুঝতে পারছে না এটা একটা প্রেজেন্ট সিম্পল টেন্সের বাক্য? না বুঝতে পারলে আমি তো যাব, বাট এখন কে বুঝতে পারছেন না? এটা যে একটা প্রেজেন্ট ইনডেফিনিট, এটা বুঝতে অসুবিধা হচ্ছে? ওকে ঠিক আছে, বাংলাটা আমরা একটু দেখি। আমি তুষ ভান্ডারে বাস করছি, আর একটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে আমি তুষ ভান্ডারে বাস করি। আচ্ছা এই যে বাস করি বা থাকি, এটা মানে হচ্ছে কি অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, তাই না? তাহলে যে কাজটা অতীতেও করেছিলাম, এখনো করি, ভবিষ্যতেও করব, সেটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। সেটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। তার মানে সাফায়েত বলুন তো এই দুটা বাক্যের মাঝে কোনটা বাক্যের দ্বারা বোঝা যায় যে আমি ওই কাজটা আগেও করেছিলাম, এখনো করি, ভবিষ্যতেও করব? 2 নম্বরটা। তাহলে এটা কি প্রেজেন্ট সিম্পল হবে না? অবশ্যই। এটা কি বুঝা গিয়েছে সামিউল? ওকে, যাই হোক আমরা একেবারে মানে একটু কঠিনের দিকে যে গিয়েছি, কোনোই কঠিন না, সহজ জিনিস কি বলেইছি তো যে প্রেজেন্ট কন্টিনিউয়াসের বৈশিষ্ট্য কি? টেম্পোরারি। আর প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্য কি? পার্মানেন্ট। একটু পরে লিখে দেবো কি? পার্মানেন্ট। বারবার বলছি পার্মানেন্ট। তাহলে এই যে আই লিভ এট তুষ ভান্ডার, এই বাক্যটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট এই বাক্যর তুলনায়, অথচ দুইটাই কিন্তু কি আছে? গঠন অনুসারে ঠিক আছে। তার মানে এখন আপনি বলুন তো কোনো একটা মেয়ে যদি রংপুরে বসবাস করে, সেখানে ছোট থেকে বড় হয়েছে, এখনো আছে, সে যদি বলে আই লিভ ইন রংপুর অথবা আই এম লিভিং ইন রংপুর, কোন বাক্যটা কারেক্ট হবে? তার জন্য কিন্তু আই এম লিভিং ইন রংপুর এই বাক্যটা টোটালি ইনকারেক্ট। ঠিক আছে, কারণ সে তো ছোটবেলা থেকে এখানে বড় হয়েছে, এখনো আছে, পার্মানেন্ট বাসিন্দা, এই জন্য সে তাকে প্রেজেন্ট সিম্পলে ব্যবহার করতে হবে। তার মানে এই বাক্যটা আসলে কখন সঠিক হবে? এই বাক্যটা কখন সঠিক হবে? এক্স্যাক্টলি এই বাক্যটা তখনই সঠিক হবে সাপোজ আপনার বাসা হচ্ছে রংপুরে, আপনি তুষ ভান্ডারে পড়াশোনা করেন, ম্যাথস খুঁজছেন, অথবা তুষ ভান্ডারে কোনো কারণে এসছেন, রাইট? এখন আপনি পার্মানেন্ট কোনো জায়গা খুঁজে পান নাই, ওই যে ম্যাথসের কাছে থাকে বা বন্ধুর বাড়িতে 2-1 দিন থাকে, ওই সকল ক্ষেত্রে ওটা আপনার অস্থায়ী এলাকা না, অস্থায়ী সময় না, যে আমি রংপুরে থাকি, আমি তুষ ভান্ডারে এসেছি, বন্ধুর হলে উঠেছি, আমি 2-3 দিন পর চলে যাব। তার মানে এখানে যে ইন্টারেস্টিং, তার মানে এখানে যে কাজটা সেটা হচ্ছে কি স্যার? টেম্পোরারি। আমি তো পার্মানেন্ট থাকতে পারবো না বন্ধুর হলে, এই জন্যই এই বাক্যটা তখনই সঠিক হবে যখন ওই ব্যক্তি অল্প সময়ের জন্য কোনো জায়গায় থাকবে। আমি কি এই বুঝাতে পেরেছি পার্থক্যগুলো? ওকে ঠিক আছে, আবার তো এটা না বুঝলেও হবে, না বুঝার কিছু নেই, বুঝিয়ে তো গিয়েছে। তার মানে স্যার এখন আমি যে টেন্স নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। সামহাও যদি এটা বুঝতে পারি, তার মানে পরেগুলো ইজিলি আমাদের কভার করতে পারবো। তার মানে প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্য হচ্ছে কি বলুন তো? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কাজটা পার্মানেন্ট। পার্মানেন্ট বানানটা আমি আজকেও ভুল লিখছি, না এটাকে যদি লিখি নাই, আশা করি ঠিক আছে, এ নি, তাই না? পার্মানেন্ট, ন্যান্ট নয়, পার্মানেন্ট। তাহলে পার্মানেন্ট বিষয়টা আমি কিভাবে বুঝবো বলুন তো? এই পার্মানেন্ট বিষয়টা আমি কিভাবে বুঝবো? দেখি কে বলতে পারে। এই পার্মানেন্ট যে কাজটা, এই বিষয়টা আমি কিভাবে বুঝবো? এভাবে বুঝবো যে অতীতেও করেছিলাম, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ। ওই বাক্যটা মনে পড়েছে আমি কি বলতে চাচ্ছি? অতীতেও করেছিলাম, বর্তমানে করি, ভবিষ্যতেও করব। 2 নম্বর হচ্ছে এই যে গতানুগতিক কথাবার্তা বলতে ইচ্ছে করছে না, তারপরে বলি যে অভ্যাস বুঝাবে। হ্যাঁ, অভ্যাস টাইপের কিছু বুঝায়, আর কিছু জানতে হবে না। আর একটা আপনি ওই যে গতানুগতিক পড়াশোনা আর চিরন্তন সত্য আছে না একটা কথা, এটা একটু লিখে রাখি, না হলে বইগুলোকে অপমান করা হবে। ইউনিভার্সাল ট্রুথ ইংলিশে লেখা উচিত ছিল। আচ্ছা যাই হোক, চিরন্তন সত্য, সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? এই ধরনের বাক্য কাজে দেয়, এটা ভালো।
বলেন দেখি, জীবন কখন সূর্য পশ্চিম দিকে উঠবে? যখন আপনি থাকবেন না। কিয়ামতের সময় দেখা যাবে যে এক সময় এমন হয়ে যাবে সূর্য পূর্ব দিকে না উঠে পশ্চিম দিকে উঠে যাবে, তারপরে একদম হ্যাঁ, সব একদম নিচে যত কিছু আছে সবগুলো একদম আল্লাহ উল্টাই দেবেন, তাই না? বলেন দেখি, কোন নবী সিংহায় ফু দিবেন তারপরে কিয়ামত সংগীত হবে? কি না, নবী না, মানে ফেরেশতা। ভুল বলেছি আমি, নিজেই প্রশ্ন ভুল গেছি। কোন ফেরেশতা? আচ্ছা, কে আমি বলি, কে কে জিব্রাইল আলাইহিস সালাম আর কে কে ইসরাফিল আলাইহিস সালাম? ইসরাফিল আলাইহিস সালাম কে কে দেখেছেন? যাই হোক, অনেকেই ঠিক আছে। ইসরাফিল আলাইহিস সালাম তো সিংহায় বাঁশি নিয়ে দাঁড় হয়ে আছে, মানে বসে আছে, যাই হোক মানে বাঁশি নিয়ে আছে। ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবেন, তারপরেই তো আল্লাহর আদেশে ফু দেবেন, তারপর তো কিয়ামত হয়ে যাবে, তাই না? তো ঠিক আছে, আবার আমরা ধর্মের দিক থেকে আবার পড়াশোনায় ফিরে আসি। প্রেজেন্ট, আবারও বলছি মানুষজন, শেষ হয়েছি কথা বলা, এরকমই থাকবে। প্রেজেন্ট পার্মানেন্ট, মানে অতীত ভবিষ্যৎ বর্তমান আজে বাজে কথা, আর একটা অভ্যাস বোঝায়, চিরন্তন সত্য, এই ধরনের কথাগুলা বুঝায়। সো আমি ওগুলো আজে বাজে, গুড, আমি ওসব বাদ, এখন আমি এগুলাতে আসে, আমার চেনা উচিত। আমরা এগুলা তাত্ত্বিক কথায় আমার কাজ হবে না, আমি যে বিষয়টা যে চিনবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট, আমি লিখতে পারবো, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপরে এগুলা ব্যবহার করে। তাহলে দেখুন এই যে আমি লিখি, যদি আমি এই বাক্যটা এভাবে করি যে আমি লিখি, তা আমি লিখি দ্বারা আসলে কি বুঝায়? আমি একটা চিঠি লিখি, আমি লেখা লিখি, এই বাক্যগুলো দ্বারা কি বুঝায়? এই বাক্যগুলো দ্বারা বুঝায় এই যে লেখার যে কাজটা, সেটা আমি অতীতেও করেছিলাম, এখনো করি, ভবিষ্যতেও করব। তার মানে সহজ কথা হচ্ছে, আমি লিখি আসলে কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। আমরা কিন্তু এখন যেটা আলোচনা করছি সেটা প্রেজেন্ট সিম্পল, এটা বুঝতে পারলে পাস্ট ইজি হয়ে যাবে। আমি পড়ি, আমি বই পড়ি, এ কথার অর্থ কি? আমি অতীতেও বই পড়ি, এখনো অতীতেও পড়েছিলাম, এখনো পড়ি, ভবিষ্যতেও পড়বো। তাহলে আমি বই পড়ি, তাহলে এটা কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। সাফাইয়ের দুইটা প্রেজেন্ট সিম্পলের উদাহরণ বলুন বাংলা। ইয়েস, আমি গুড, আমি কাঞ্চনসরে বাস করি। আরেকটা, এটা বাদ দিয়ে, হ্যাঁ আমি মাছ ধরি। গুড, আপনি দুটো বলুন তো। আমি ক্রিকেট খেলি। হ্যাঁ ক্রিকেট খেলি। গুড। আমি স্যার তুই ভান্ডার বাস করি। আমি স্যার তুই ভান্ডার বাদ দিয়ে অন্য একটা বাক্য বলুন, এটা বাদ দিয়ে অন্য বলুন। আমি স্যার বলুন, সমস্যা নেই। আমি প্রতিদিন। গুড, ঠিক আছে বসুন। একদম সত্য কথা বলেছে, কোনো মিথ্যা নাই। আমি প্রতিদিন ঘুমাই। সামিউল, এখন আপনি বলুন দেখি দুইটা। আচ্ছা, আমি ভাত খাই, ঠিক আছে। আরেকটা বলুন। আমি গান বলি। বলেন তো একটা গান, বলেন দেখি, দুই এক লাইন বলেন। হ্যাঁ বলুন বলুন, আরে এটাই সুযোগ লজ্জা ভাঙানোর। আরবি গান? তোমার গানটা হাসার জন্যই আমরা শুনতে চাই। আচ্ছা বলুন বলুন বলুন, তাড়াতাড়ি বলুন, বলেন বলেন। এই গান শুনছি আমরা। আরেকটু জোরে। নাই, জোরে বলে শুনতে পাচ্ছি না। তার জন্য জীবন আমার ধরতে পারি বাজি, সমুদ্র তার নদী পাড়ি দিতেও রাজি। না পাইলে তার দেখা যাবো রে মরিয়া, না পাইলে তার দেখা যাবো রে মরিয়া। একটা সুন্দরী, একটা সুন্দরী মাইয়া আমার মনে লাগাইয়া। গুড গুড, আপনি আচ্ছা দাঁড়ানো যাইতে হবে না।
আচ্ছা, থ্যাংক ইউ, অনেক ভালো হয়েছে। আজকে আমরা সুন্দরী মাইয়া পর্যন্তই থাকি, অন্য কোনো দিন পরে যাও। অনেক সুন্দর হয়েছে, খুব ভালো, আপনার কণ্ঠ অনেক ভালো, গুড। আমরা নেক্সট দিন আরবার শুনবো। ঠিক আছে, গুড, থ্যাংক ইউ। আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি। তার মানে এখন শুনুন, আমরা যেটা বলেছিলাম আমি লিখি, খুবই সহজভাবে বোঝাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট, বা আরেকটা নাম হচ্ছে প্রেজেন্ট সিম্পল বা সিম্পল প্রেজেন্ট, যেভাবে বলুন না কেন। 2 নম্বর হচ্ছে দেখুন, এই লিখিটাকে যদি আমি অতীত করি সেটা হয়ে যাবে লিখলাম, আমি লিখলাম। এটাকে যদি ফিউচার করি কি হবে, আমি লিখবো, ফিউচার সহজ। অতীতটা মাঝে মাঝে একটু করতে অনেকের সমস্যা হলেও হতে পারে। মানুষজন এখানে শুনুন, আমি লিখলাম যে কথা, আমি লিখেছিলাম একই কথা, লিখেছিলাম একা দিয়েছি, তাহলে আমি পড়লাম যে কথা, আমি পড়েছিলাম একই কথা। মানুষজন শুনুন, আমরা বর্তমানে খুবই সহজ বিষয় নিয়ে আলোচনা করছি, কিন্তু সামহাও যদি কোনো শিক্ষার্থীকে আমি এগুলো বুঝাতে না পারি, আমরা তো একসাথে যেতেই পারবো না পরবর্তীতে যে ধাপ আছে। এবং আপনি যদি এই বিষয়গুলো আমি বুঝাতে না পারি বা আপনি যদি বুঝতে না পারেন, পরবর্তী ক্লাস আপনার জন্য খুবই দুর্বিষহ উঠবে। সো আমি আবারও এটা অনকাইন্ডার এবার রিকোয়েস্টটাই করছি, যদি আমি সামহাও বুঝাতে না পারি অবশ্যই বলবেন যে আপনি আরেকবার বলেন বা বুঝাতে পারেন নাই, যেভাবেই প্রকাশ করুন না কেন আমি আপনাকে বুঝাবই। এবং আমার বোঝানোর ধরন মানে সক্ষমতা আরও ভালো আছে, এভাবে না বুঝালে আমি অন্যভাবে বুঝাতে পারবো। যদিও এটা ফিজিক্স হলে আরও ভালো হতো, ফিজিক্স ইজ মাই ফেভারিট সাবজেক্ট, কিন্তু নির্মাণ পরিহাস, ইংলিশ ইজ অলসো, নো ওয়ারিস। তো ঠিক আছে, তাহলে এখন শুনুন, এখন শুনুন, এই যে এখন যদি বলি জরিনা, অনেকদিন পর আসলো লেখাতে, এ মানুষজন স্টপ, জাস্ট আমার কথা শুনুন। আমি লিখি, এটাকে যদি আমি অতীত করি তাহলে কি হবে, আমি লিখলাম, লিখছিলাম নয় স্যার, একটু পরে আমরা ওই পার্থক্যে আসবো। আমি লিখি, এটা পাস্ট সিম্পল করলে কি হবে, আমি লিখলাম বা লিখেছিলাম। এটা ফিউচার করলে কি হবে, আমি লিখবো। তাহলে এখন যদি বলি আমি পড়ি, তাহলে এটা পাস্ট করলে কি হবে, আমি পড়লাম যে কথা, পড়েছিলাম একই কথা। যদি এই দুটার মাঝে একটু বোঝা যায় যে পড়েছিলাম দ্বারা বোঝায় মানে একটু অনেক অতীতে করেছিলাম, আর পড়লাম দ্বারা মনে হয় যে এখনই শেষ হলো, কিছুটা এরকম। বাট আমরা মেন কনসেপ্ট শেয়ার করবো, সমস্যা নেই। বা দুটাই পাস্ট, আমি পড়ি, আমি পড়লাম বা আমি পড়েছিলাম, আর ফিউচার কি হবে, আমি পড়বো। তার মানে দেখি আপনি ওই সেম প্যাটার্নে জরিনা অপেক্ষা করে, তাহলে এটা যদি অতীত হয় তাহলে কি হবে বলুন তো, গুড, জরিনা অপেক্ষা করেছিল। আর ফিউচার কি হবে, জরিনা অপেক্ষা করবে। তাহলে এখন আমরা সেই জিনিসটাই বলবো, জরিনা কি বলা যায়, থ্যাংক ইউ, জরিনা বই কেনে। তাহলে এটাকে যদি আমি অতীত করি তাহলে কি হবে, জরিনা বই কিনেছিল অথবা কিনেছিল। কিনেছিল কেমন লাগে, একদম মানে ভাষা শুদ্ধভাবে বলতে বলতে 12 অবস্থা। কিনেছিল, আর জরিনা বই কিনবে, গুড। আচ্ছা, এতটুকুই থাক। হ্যাঁ, চুরি করবে, এটাই। এখন আমরা প্রথমে এই ভালো বাক্যটাই লিখবো, জরিনা আমাকে ভালোবাসে। এর ইংলিশটা কি হবে, জরিনা LOVE লাভস মি। আচ্ছা, এমন কি কেউ আছেন, আমি জাস্ট এটা শুনতে চাচ্ছি, থাকলে খুবই ভালো লাগবে। এই জরিনার সাথে যে লাভস হলো, এই লাভসটা বুঝেন না, এটা কে আছেন একটু হাত তুলুন তো। কেন লাভস হলো মেঘলা, এটা লাভস কেন হলো, গুড গার্ল, থ্যাংক ইউ, সিট ডাউন। এমন কি কেউ আছেন যে কিনা বুঝেন না এই যে লাভসটা কেন হলো, নেই? অর্ণব, আপনি বুঝেন নাই? আর কে, আর কে? অর্ণব বুঝতে পেরেছেন? বুঝাবো, ওকে, ঠিক আছে, এটা একটু পরেই বুঝাবো। এই লাভ হচ্ছে আসল হচ্ছে ভার্ব হচ্ছে লাভ, যেটাকে আমরা V1 দ্বারা প্রকাশ করি। এর সাথে কি যুক্ত হয়েছে, এস, অথবা ইএসও যুক্ত হতে পারে কিছু কিছু ভার্ব, কিছু ভার্বের সাথে এস, কিছু ভার্বের সাথে ইএস যুক্ত হয়। মানুষজন, এই যে V1টা আছে না, V1 মূল যেটা ভার্ব, সেটাকে আমরা বলি বেস ফর্ম। কি বলি স্যার,
বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম। আর এই যে ভি ওয়ান এর সাথে যে এস বা ইএস যুক্ত অংশটা, সেখানে বেস ফর্মের সাথে এস বা ইএস, এই অংশটাকে আমরা কি বলি স্যার? প্রেজেন্ট ফর্ম। কি বলি? প্রেজেন্ট ফর্ম। তার মানে এখন দেখুন এটা হচ্ছে, আর আমরা কি বলতে পারি? আমরা বেস ফর্মটাকেও প্রেজেন্ট ফর্ম বলতে পারি। বেস ফর্মটাকেও কি ফর্ম বলতে পারি? প্রেজেন্ট ফর্ম। কিন্তু প্রেজেন্ট ফর্মকে কিন্তু বেস ফর্ম বলতে পারি না। তার মানে আমি যদি আপনি কি বুঝাতে পারলাম, আমি যদি লিখি গো ভার্সেস গোস, তাহলে স্বীকৃতি বলুন তো কোনটা বেস ফর্ম আর কোনটা প্রেজেন্ট ফর্ম? হ্যাঁ, গুড। এই যে গোটা হচ্ছে কি ফর্ম? বি ফর বেস ফর্ম। আর গোসটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এবং আমরা এটাও বললাম আমরা চাইলে বেস ফর্মটাকে কি ফর্ম বলতে পারি? প্রেজেন্ট ফর্ম। কিন্তু প্রেজেন্ট ফর্মকে বেস ফর্ম বলতে পারবো না, বলতে পারবো না। থ্যাংক ইউ। হ্যাঁ, ওই যে ক্লাস 8-এ পড়েছিলেন, সকল ক্ষারক ক্ষার কিন্তু সকল ক্ষার ক্ষারক নয়। ক্ষার ক্ষারক নয়। রাইট, ইউর। যাদের এই অধ্যায় ছিল না তারা জীবনে অনেক ইন্টারেস্টিং পড়া হারিয়ে ফেলেছেন। 9-এ পড়বেন অম্লকাল লবণে। আবারও ফিরে আসি। স্টপ। জরিনা ভালোবাসে, জরিনা লাভস মি, আমাকে ভালোবাসে। আর এটাকে অতীত করলে কি হবে বলুন তো? হ্যাঁ, বাংলাটা কি হবে? হ্যাঁ, জরিনা আমাকে ভালোবেসেছিল। তার মানে বলুন তো এই ভালোবাসার কি বিন্দু মাত্র অবশিষ্ট আছে 2 নম্বর বাক্যে? আমি প্রশ্নটা বুঝাতে পারিনি, একটু পরে বোঝাবো। আচ্ছা, ফিউচার কি হবে? জরিনা উইল লাভ। মানুষজন খুবই 3টা সহজ বাক্য লিখেছি, জাস্ট কথাগুলো শুনুন এবং কথার মাঝে অনেক কিছু ইম্পর্টেন্ট বলবো, সেটা ছোট্ট করে নোট করে নেবেন। সেটা আপনি ভালো জানেন, আমি বলবো না যে কোনটা নোট করবেন। তো যেটা নোট করার প্রয়োজন ওটা লিখবেন। আমরা প্রথম বাক্যটাতে ফিরে আসি। বাক্য নম্বর 1, জরিনা লাভস মি, মানে জরিনা আমাকে ভালোবাসে। এই বাক্যের দ্বারা কি বোঝায়? এই বাক্যের দ্বারা বোঝায় জরিনা অতীতেও আমাকে ভালোবেসেছিল, এখনো বাসে এবং ভবিষ্যতেও কি করবে? বাসবে। তাহলে এই যে অতীতে যে কাজ হয়েছিল এখনো হয়, ভবিষ্যতে হবে, সেটা কোন টেন্সকে বলছি? কার বৈশিষ্ট্য যেন বলছি সাফায়েত? আপনি এখানে আছেন। যে কাজটা অতীতেও হয়েছিল এখনো হয় ভবিষ্যতে হবে, এটা কোন টেন্সের বৈশিষ্ট্য? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডেফিনিট, তাই না? এই বাক্যটা কি প্রেজেন্ট ইনডেফিনিট। এবার সিম্পল ইচ্ছা। থ্যাংক ইউ। 2 নম্বর বাক্যে আমরা আসলাম। জরিনা লাভড মি, জরিনা আমাকে ভালোবেসেছিল, আর সে আমাকে ভালোবাসে না, এখন সে অন্য কারো হয়ে গিয়েছে। এই যে আজকে একটা ফেসবুকে দেখলাম, সো হাজবেন্ড এবং ওয়াইফ, সো হাজবেন্ডটা তো মারা যাবে, মানে অসুস্থ হয়েছে বা ক্যান্সার বা সামথিং লাইক দ্যাট। এটা আমেরিকা এগুলো সম্ভব আর কি অনেক সময়। বাট আবার দেখবেন যে এই ঘটনার পর, একটু পরেই বলি ব্যাখ্যাটা। এখন না নাকি গল্প তো বলবো এখন। এখন হাজবেন্ড তো মারা যাবে, সে ডক্টর বলেছে যে ক্যান্সার বা সামথিং লাইক দ্যাট এরকম হয়েছে, মারা যাবে। এখন হাজবেন্ড কি করেছে জানেন? হাজবেন্ড ওই তার ওয়াইফের জন্য তার একটা বন্ধুকে জোগাড় করেছে, বা তার একজন বন্ধুকে ডেকেছে, যেন সে যদি মারা যায় তার ওয়াইফ হচ্ছে এই বন্ধুর সাথে মানে বিয়ে করবে সামথিং লাইক দ্যাট, অথবা সে ওই বন্ধুর সাথে বিয়ে দিয়ে তারপর মারা গিয়েছে। ঠিক আছে, এখন এটা আপনার কাছে কেমন মনে হচ্ছে? মেয়েদের কাছে কেমন মনে হচ্ছে? ভালো সিনেমা, কিন্তু এটা বাস্তবে ঘটেছে। মানে এরকম আসলে পশ্চিমা কালচারেই সম্ভব, রাইট? আমরা ওইদিকে যাব না, আমরা আবার একটু পড়াশোনায় ফিরে আসি। এখন এখানে কিছু মেয়ে বলবেন, আহা কি চমৎকার উদার স্বামী রে, তাই না? এখন পড়াশোনায় ফিরে আসি। তাই আমি বলছি জরিনা লাভস মি, জরিনা আমাকে ভালোবাসে। তার মানে আমি খুবই খুশি একটা মহিলা আমাকে ভালোবাসে। পরবর্তীতে কোনো এক কারণে ঝগড়া অনেক কিছু হয়ে গিয়েছে আমাদের সাথে। তারপর আমি আমার বন্ধুকে বললাম, দোস্ত কি আর বলবো রে, জীবনে কত খারাপ সময় আসে, এ জরিনা আছে না, সে আমাকে আর ভালোবাসে না রে, সে এখন চলে গিয়েছে আমাকে ছেড়ে। তখন আমি বলবো যে আর কোনো ভালোবাসা অবশিষ্ট নাই আমার জন্য, জরিনার কাছে আমার জন্য কোনো ভালোবাসা অবশিষ্ট নাই।
একদম শেষ হয়ে গিয়েছে, সবকিছু কমপ্লিট হয়ে গিয়েছে, এই জিনিসটা হচ্ছে জরিনা লাভড মি। তার মানে অতীত। তার মানে আমি এখন খুবই দামি একটা কথা বলছি, পরের কথা আগেই বলছি, পাস্ট সিম্পল যে টেন্সগুলো সেগুলোতে যে কাজগুলো হবে পুরাপুরি কমপ্লিট হয়ে যাবে, আর কোনো অবশিষ্ট থাকবে না। যেমন আমি ভাত খেয়েছি, আর একটা বললাম আমি ভাত খেলাম। যদি আমি বুঝাই আমি ভাত খেলাম, এটা মানে হচ্ছে একদম ভাত খাওয়া শেষ, কোনো কিছু অবশিষ্ট নাই। আমরা আসবো, একটু পরে আসবো। মানে আমি এখানে একটা শব্দে আপনাকে নোট করতে বলবো, পাস্ট সিম্পল মানে যে সময়টা বলবে, মানে যে কাজের কথা বলে সেটা কমপ্লিট হবে, কি হবে, পরিপূর্ণ, সমাপ্ত হবে। আর 2 নম্বর কথা হচ্ছে নির্দিষ্ট একটা সময় সংগঠিত হবে, অতীতের নির্দিষ্ট একটা সময় সংগঠিত হবে এবং কাজটা পরিপূর্ণ, সমাপ্ত বা কমপ্লিট হবে। এ কথা আমি আরো 1000বার বলবো। না, বলবো না। মানে এখানে জাস্ট একটা জিনিস মাথায় রাখতে হবে আপনাকে, যে কমপ্লিট কাজ কিছু একটা, অতীতের সময়ে কমপ্লিট কাজ, এতটুকু মাথায় থাকবে না? একটু পর তো বলবোই, কেন বলবো না, 1000বার বলবো, কিন্তু ওটা ওই সময়। মানুষজন আসলে এখন আমরা ফিউচারে যাই, জরিনা উইল লাভ মি, তার মানে কি আমি মনে করেন যে আশায় আছি কোনো একটা মেয়ে আমাকে ভালোবাসবে, সেই মেয়েটা হচ্ছে জরিনা, রাইট? সো আমি তার পিছনে ঘুরছি ঘুরছি ঘুরছি, কিন্তু সে পাত্তাই দেয় না, রাইট? তারপর আমার বন্ধু বললো যে বাদ দে রে, সে তো তোকে ভালোবাসবে না, আন্দাজি সময় নষ্ট করিস না, জীবনের সুন্দর সময়গুলো মেয়েদের পিছনে ঘুরে নষ্ট করিস না। তখন আমি একদম একটা কনফিডেন্স নিয়ে বললাম, ধুর ভাই, সে আমাকে অবশ্যই একদিন ভালোবাসবে। বাংলা সিনেমার কাহিনী যেমন হয়, প্রথমে নায়িকা, বাংলা সিনেমার কাহিনীতে কি হয়, নায়িকারা থাকে বড় লোক আর নায়ক থাকে গরিব। এই গরিব নায়কের কাতারে 2টার নাম আমি বলতেই চাই, একটা হচ্ছে ওমর সানি চৌধুরী সাহেব, তাই না, আর একটা হচ্ছে বাপ্পারাস। এই আপনারা যারা ফেসবুকের সাথে একটু সম্পর্কিত, ওই যে একটা মানে মাঝখানে একটা ভালো হয়েছে হেনা, চাচা হেনা কোথায়, তারপর বলে যে না হেনাতে বিয়ে হয়ে গেছে, না আমি বিশ্বাস করি না, ঠিক আছে? সো এটা দেখুন, মানে এটা আসলে সিনেমা হচ্ছে, আবারও বলছি, সিনেমা, নাটক, এগুলা হচ্ছে একটা সমাজের দর্পণ। সিনেমা, নাটক, এগুলা হচ্ছে ওয়ার্দা, এগুলো কি ওয়ার্দা, কোনটা? আমি কি এই বাক্যটা আবার বলবো? আমি কি এই বাক্যটা আবার বলবো? কেন শোনেন নাই? লাইন তুলছিলেন, বাট লাইনটা তো কথা না বলেও তুলতে পারতেন, ইজন্ট ইট? তাই নয় কি? ওকে, আচ্ছা ঠিক আছে, আপনি তোলেন, আমি বলছি। সিনেমা, নাটক, এগুলো হচ্ছে একটা সমাজের দর্পণ, মিরর। সো ওই সমাজ আসলে কতটা ভদ্র বা কতটা নোংরা, বা ওই সমাজের বর্তমান পরিস্থিতি কেমন, ইয়াংদের মাঝে কি চলছে, সেটা আসলে আপনি সিনেমা, নাটক দেখেই বুঝতে পারবেন। সো এখন চলুন আমরা একটু আমরা জাস্টিফিকেশন করার, আমরা কেউ না, আপনারা নিজেই করতে পারেন। বাংলা সিনেমা যারা দেখতে অভ্যস্ত, বাংলা সিনেমার আসলে কীরকম ভাষা ইউজ হয়, বাংলা সিনেমা তো এখন মানুষ দেখে না, নাটকগুলোই বেশি দেখে, আমরা নাটকের কথাই বলি। বাংলা নাটক যেগুলো আছে ওগুলাতে এখন কোন ধরনের ভাষা ব্যবহার হয় লক্ষ্য করবেন। 2 নম্বর, ওখানকার যে ছেলেরা আছে তাদের ড্রেস আপ কেমন লক্ষ্য করবেন, ওখানকার যে মেয়েরা আছে তাদের ড্রেস আপ কেমন লক্ষ্য করবেন। সো এগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে একটা সমাজ কোন দিকে এগোচ্ছে, বুঝতে পেরেছেন? সো আমরা যদি একটু জাস্টিফিকেশন করি, বাংলা সিনেমার বা বাংলা নাটক দেখি, তাহলে আমাদের মেয়েদের বর্তমান অবস্থা খুব একটা ভালো নয়, তাই না? ছেলেদেরও ভাষা শালীনতা নেই। জরিনা এখানে কে? জরিনা এখানে কে? সাবজেক্ট। এই জিনিসটাকে ভার্ব, তাই না? এ কে বলুন তো? সাবজেক্ট। এই জিনিসটা কি? শুধু কি ভার্ব নাকি V2? V2। জরিনা এখানে কে? সাবজেক্ট। এই উইলটা একটা অক্সিলারি ভার্ব, আর এ হচ্ছে কি স্যার? V1। তার মানে হচ্ছে উইল প্লাস V1। তার মানে স্ট্রাকচার আসলে কিছুই নয়, স্ট্রাকচার আমরা বাক্য থেকেই আনবো। এই জিনিস, এই স্ট্রাকচারটা পৃথিবীর সব থেকে দামি স্ট্রাকচার। কি স্ট্রাকচার? প্রেজেন্ট ওয়ার্ড, দা প্রেজেন্ট সিম্পলের স্ট্রাকচারটা কি হবে? কিছুই না, সাবজেক্ট প্লাস V1, সাবজেক্ট প্লাস V1। তারপরে বাকি বাকি অংশ, মূল স্ট্রাকচার। পাস্ট সিম্পলের স্ট্রাকচারটা কি হবে? কিছুই না, সাবজেক্ট প্লাস V2, সহজ কথা হচ্ছে V2, সাবজেক্ট প্লাস V2। ফিউচার সিম্পলের স্ট্রাকচারটা কি হবে? কিছুই না, সাবজেক্ট, তার সাথে একটা উইল যুক্ত হবে,
তারপরে কি যুক্ত হবে, একটা V1 বা ভার্বের বেস ফর্ম যুক্ত হবে। ক্লিয়ার? তার মানে আমি একটা বাক্য, মানুষজন প্লিজ, তার মানে যদি আমি একটা বাক্য বাংলা থেকে ইংলিশে করতে যাই, তাহলে আমি প্রথমে দেখবো সাবজেক্টটা কোথায়, তারপর ভার্বটা কোথায়। এবার একটা দামি কথা বলে রাখি, বারবার এই কথা আমরা ট্রান্সলেশনের ক্লাসে বলবো, যে বাংলা বাক্যে সাবজেক্টগুলো সবার শুরুতে থাকে এবং ভার্ব সবার পরে থাকে। কোন বাক্যে? বাংলা বাক্যে সাবজেক্ট সবার শুরুতে, ভার্ব সবার পরে। তাহলে এখানে আমরা দেখলাম, দেখেন জরিনা অপেক্ষা করে, জরিনা সাবজেক্ট, অপেক্ষা করে ভার্ব পরে। এখন যদি এটাকে আরো মানে বড় করি, জরিনা আমার জন্য অপেক্ষা করে, দেখুন আমার জন্য অপেক্ষা করে, ঘুরে উল্টো ভার্ব কি সবার পিছনেই চলে গিয়েছে। তার মানে এখন দেখুন অপেক্ষা করে বা অপেক্ষা করা, এটা একটা প্রেজেন্ট সিম্পলের বৈশিষ্ট্য। বারবার বলছি, লেখি যে কথা, পড়ি যে কথা, অপেক্ষা করি একই কথা। লেখি, পড়ি, অপেক্ষা করি একই কথা। লিখলাম যে কথা, পড়লাম যে কথা, অপেক্ষা করেছিল একই কথা। জরিনা বই কেনে, কোন টেন্স? প্রেজেন্ট সিম্পল। দেখুন আমি বারবার বলছি, টেন্স আসলে মানে পড়া আসলে আমরা কেউ কাউকে শিখাতে পারি না। এই যে আমি যে এগুলা আজে বাজে কথা বলছি, মানে এই যে পড়াচ্ছি, এটা আসলে আমি আপনাকে শেখাতে পারবো না, সত্যি কথা বলতে। মানে পড়া আসলে শিক্ষার্থী নিজেরাই শিখে। এই যে আমি এই প্যাটার্নে পড়াচ্ছি, মানে আমি 110% শিওর যে আপনি এভাবে শিখছেন না। আপনি আসলে আপনার মতো করে শিখছেন। আপনার সমাজ, আপনার সোসাইটি যেই ব্রেন বিল্ড করে দিয়েছে, যে উদাহরণগুলো দিয়েছে, ওগুলোর সাথে মিলায় আপনি হয়তো বা সেটা ফিল করতে পারছেন না, বাট আপনার ব্রেন ওগুলোর সাথে রিলেট করছে যে এগুলো এভাবে ইয়া করা যায়। এই জন্য প্রত্যেকেরই শেখার পদ্ধতি আলাদা, কখনো এক নয়। এই জন্য আমাদের আব্বুমুরা না বুঝেই বলে, ও একই প্রাইভেট পড়িস, একই স্কুলে পড়িস, ও 1 রোল করতে পারলো, ও পাইলো 90 আর তুই পেলি 60, ওর পা ধোয়া পানি খা। তাই না? কিন্তু আমার আব্বু যে আসলে এটা বুঝে না, কারণ ওর পরিবেশ আর আমার পরিবেশ সম্পূর্ণ আলাদা। ও যে পরিবেশে বড় হচ্ছে, ও যে খাবারগুলো খেয়ে বড় হচ্ছে, আমি তো ভিন্ন খাবার খেয়ে ভিন্ন পরিবেশে বড় হচ্ছি। এই জন্য ছোটবেলায় যখন আমাকে বলতো যে ও এমন করে, আমি বলতে ওকে নাও, মানে ওকে বেটা বানাও, সামথিং লাইক দ্যাট। তাই নাইস, এটাই আর কি। সো সামিউল, এখানে সাবজেক্টকে জরিনা, কারণ এটা কি প্রেজেন্ট সিম্পল, এটা কি বুঝতে পারছেন? এই জাহিদ বসুন তো আপনি। জাহিদ, আমি আপনাকে ডাকি, এটা কোন টেন্স? আমি আপনাকে ডাকি কেন, মানে এটা কি বুঝতে পারেন? কেন ব্যাখ্যার কোনো নাই, আপনি কি বুঝতে পারছেন প্রেজেন্ট সিম্পল? এরকম 3টা উদাহরণ আমাকে বলুন বাংলায়। আমি ভাত খাই। আচ্ছা, এবার সকিনা দ্বারা বলুন। গান শুনি, গুড, তাড়াতাড়ি বলুন। লেখা আরেকটা বলুন, ভাত খায়, ডান্স করে। থ্যাংক ইউ, সিডন। আচ্ছা দেখুন, জরিনা অপেক্ষা করে, সাবজেক্ট হচ্ছে জরিনা, কিছুই না। আমরা এগুলো ওই যে ছোট্ট বাচ্চাগুলোর জন্য একটু এখানে বলছি, জরিনা অপেক্ষা করে, ইংলিশ কি? ওয়েট। কিন্তু এর সাথে কি হবে? ওয়েটস হবে, আমরা একটু পরেই বলছি। 2 নম্বর হচ্ছে জরিনা বই কেনে, কি হবে? জরিনা 22 বানান কি? BUYS। জরিনা 22 কি কেনে? বই কেনে, দিয়েছি। বই মানে শুধু একটা বই না, কি? বুকস। জরিনা বই মানে বইগুলো কেনে, বিষয়টা এমন। এখন এটা আমি লেখার প্রয়োজন নাই, আমি শুধু এটা মুখে বলছি, মানে আপনারা লিখে নিতে পারেন, যে নিতে পারেন। এখানে কেন ওয়েটস হলো, তাই না? আচ্ছা, সাবজেক্ট সিঙ্গুলার কি বুঝেন? সিঙ্গুলার সাবজেক্ট, প্লুরাল সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, এখানে আমরা একসাথে দামি কথা একটা বলবো। আপনার টাইটেল দেন তো, সিঙ্গুলার সাবজেক্ট ভার্সেস এটা যাক। এভাবে লিখি আমরা স্যার, সিঙ্গুলার টু প্লুরাল। সিঙ্গুলার টু প্লুরাল।
মানুষজন শুনুন শুনুন, খুবই গুরুত্বপূর্ণ কথা বলছি। না এটা গুরুত্বপূর্ণ নয়, তারপরেও বলছি, গুরুত্বপূর্ণটা একটু পরে বলবো। আচ্ছা বই, বই বলুন তো সিঙ্গুলার নাকি প্লুরাল? আচ্ছা সিঙ্গুলারের বাংলা অর্থ হচ্ছে একটা জিনিসকে বুঝাবে, কয়টা? একটা। আর প্লুরাল হচ্ছে একের থেকে বেশি, তাহলে এর প্লুরাল কি হবে? বয়েজ। তাহলে গার্ল, গার্লস। যদি বলি গরু, তাহলে এর প্লুরাল কি হবে বলুন তো? গরুস, রাইট। মানে একটু বাংলায় যদি বলি গরুরা বা গরুগুলো, তাই না? হ্যাঁ। তাহলে এখন যদি বলি আমি হাইট, ঘুড়ি, তাহলে কি হবে? হাইটস হবে। এতটুকু সকলেই বোঝা যাচ্ছে। আচ্ছা এই এই সবগুলো বলুন তো, এগুলো আসলে কি স্যার? এগুলো কি নাউন না? থ্যাংক ইউ। এগুলো কি বলুন তো? নাউন। তাহলে নাউন, এটা হচ্ছে সিঙ্গুলার নাউন। আর এগুলো কোন নাউন স্যার? প্লুরাল নাউন। তাহলে নাউনের ক্ষেত্রে আই রিপিট, খুবই এই কথা দামি, নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা কি যুক্ত করি? এস বা ইএস যুক্ত করি। এস বা ইএস যুক্ত করি। তার ক্ষেত্রে কি করার ক্ষেত্রে? সিঙ্গুলার থেকে প্লুরাল, মানে এক থেকে একের থেকে বেশি। এখন আপনাকে যদি আমি প্রশ্ন করি, বাবা বলো তো গৌ সিঙ্গুলার নাকি প্লুরাল? সিঙ্গুলার নাকি প্লুরাল? সুমনা? সিঙ্গুলার। কারণ কি আছে? গৌ আছে। ওকে, তাহলে এর প্লুরালটা কি হবে? গৌস হবে। ওকে, তাহলে এখন আমরা বলছি এখানে, হ্যাঁ হ্যাঁ ওটাই তো বলছি, শেষ করিনি তো। থ্যাংক ইউ ফর আস্কিং দ্য কোয়েশ্চেন। হ্যাঁ বুঝিনি, আরেকবার প্লিজ জোরে বলুন। হ্যাঁ মানে কথা তো শেষ করিনি, কথা তো আছে। যারা ভাবছেন গো ভার্বের সাথে এস, মানে এই শব্দের সাথে এস বা ইয়েস নাই, এর জন্য তারা সিঙ্গুলার, তারা ভুল, তারা ভুল, তারা ভুল। তাহলে এটা কি হবে? প্লুরাল হবে। এর জন্য এর আগের কথাটাকে আমি জোর দিয়েছি। এগুলা কি? এটা তো ভার্ব, নাউন না। এগুলো হচ্ছে নাউন। আর আনকাউন্টেবল নাউনগুলো আবার সিঙ্গুলার, এটা প্লুরাল না কিন্তু। আনকাউন্টেবল সবসময় সিঙ্গুলার। যাই হোক, আমরা কাউন্টেবল নাউন নিয়ে আলোচনা করছি। নাউনের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল করার জন্য আমরা এস বা ইএস যুক্ত করি, কিন্তু ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার করার জন্য আমরা উল্টাটা করি। কি করি? নাউনে যা করি ভার্বের ক্ষেত্রে তাই করি। তার মানে এই গোস, এই গোসটা একটা সিঙ্গুলার ভার্ব। কি স্যার? কি ভার্ব? আমি যদি এটা বুঝাতে না পারি, আমি রাইট ফর্ম ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট কিছুই বুঝাতে পারবো না। আর এই যে গোটা কি ভার্ব স্যার? প্লুরাল ভার্ব। তাহলে এখন যারা গোছানো শিক্ষার্থী, তার মাথায় একটা প্রশ্ন আসতেই করে, আচ্ছা স্যার তাহলে আমরা কোন জিনিসগুলোর সিঙ্গুলার প্লুরাল হয়? যেমন বললেন নাউন, নাউনের সিঙ্গুলার প্লুরাল হয়। এখন বললেন যে ভার্ব, ভার্বের সিঙ্গুলার প্লুরাল হয়। আরো কি কারো সিঙ্গুলার প্লুরাল হয়? হ্যাঁ হয়, বলুন তো কার? প্রোনাউন। কেন? এই যেমন বলে আই, আই একটা সিঙ্গুলার, তাই না? একজন আমি। আর এর প্লুরাল কি বলুন তো? উই। তার মানে স্যার নাউন, প্রোনাউন এবং ভার্ব এগুলোর কি হয়? সিঙ্গুলার প্লুরাল হয়। আমাদের ভেজাল কোথায় হয়? নাউন, নাউনে কোনো ভেজাল হয় না। আমার কিসে ভেজাল হয় স্যার? ভার্বে ভেজাল হয়। তার মানে আমি যদি বলি রাইট, আই রাইট আ লেটার ফর মাই সিস্টার, তাহলে এই যে এই রাইটটা আসলে কি ভার্ব? সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই অবশ্যই প্লুরাল, কারণ এর সাথে এস বা ইএস যুক্ত নাই। কিন্তু যদি এটা লেখা হয় মাই সিস্টার রাইটস মি আ লেটার, আমার বোন আমার জন্য একটা চিঠি লেখে, তখন এই যেহেতু এস বা ইএস যুক্ত হয়েছে, তখন সেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। তার মানে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বের পার্থক্য কি? সিঙ্গুলার ভার্ব বেস ফর্মটা, না সরি ভুল বলেছি, প্লুরাল ভার্ব একদম বেস ফর্মটা, তার সাথে এস বাই এস কোনো যুক্ত হবে না। কিন্তু সিঙ্গুলার ভার্বের ক্ষেত্রে এস বাই এস যুক্ত হবে। কিন্তু সিঙ্গুলার নাউনের সাথে কি এস বাই এস যুক্ত হবে? সাফায়েত, সাফায়েত আমার কথা আপনি ক্যাচ করতে পারছেন না, রাইট? ওকে। স্টুডেন্ট, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল? এর প্লুরাল কি? হ্যাঁ মানে স্টুডেন্টস, তাই না? ফেন বলুন তো সিঙ্গুলার নাকি প্লুরাল? এর প্লুরাল কি? তা এখন যদি বলি ইট, সিঙ্গুলার নাকি প্লুরাল? এর প্লুরাল কি তাহলে?
ইটস, ওকে, এখানে দাঁড় হয়ে থাকেন। বাকি মানুষজন ইট আর একটা হচ্ছে কি ইটস। সো সাফায়েত বললো ইটটা হচ্ছে সিঙ্গুলার আর ইটস হচ্ছে প্লুরাল। সেম ভাবে যেমন সাফায়েত বললো যে স্টুডেন্ট, আর কি হবে প্লুরাল কি হবে? সাফায়েত বলুন তো ইট এটা কি একটা, এটা কি ভার্ব নাকি নাউন? ভার্ব। স্টুডেন্ট ভার্ব নাকি নাউন? নাউন। তাহলে দেখো নাউনকে আমি সিঙ্গুলার থেকে প্লুরাল সহজে করতে পারি এস বা এস যুক্ত করে, ঠিক আছে? এস বা এস যুক্ত থাকলে সেটা প্লুরাল, এটা বোঝা যায়। কিন্তু ভার্বটা না, সে নাউনের উল্টাটা। উল্টাটা কেমন? উল্টাটা কেমন আমি ওটা বলছি, দেখুন। এই জিনিসটা সাফায়েত কি সিঙ্গুলার নাকি প্লুরাল? রাইট। কিন্তু যেহেতু বললাম ভার্ব তার উল্টা, তার মানে এস বা এস যুক্ত থাকবে না। তাহলে এই যে ইটটা হচ্ছে কি স্যার? প্লুরাল। ভার্বটা উল্টা, তার মানে এই ইটস এটা কি? তাহলে এরকম আরেকটা উদাহরণ বলুন, আপনি নিজেই বলুন। এই গো বাদ দিয়ে আরেকটা বলুন। স্ট্যান্ড মানে দাঁড় হয়ে থাকে, এটা বলুন তো দেখি। গুড, আপনি বলুন তো দেখি একটা উদাহরণ। রাইট, গুড। হ্যাঁ, আর একটা উদাহরণ বলুন। প্লে, গুড। হ্যাঁ, না একটু আবার প্লে। হ্যাঁ, প্লে কি? আর প্লুরাল কি? আচ্ছা এবার ঠিক আছে বলুন। হ্যাঁ, না না উল্টা হয়ে গেল যে এস এস বা এস থাকলে হবে সিঙ্গুলার এই ক্ষেত্রে। আবার বলুন দেখি। হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই ছেলেটা বুঝতে পেরেছে, কিন্তু বের হওয়ার সময় উল্টাটা বের হয়ে আসছে। থ্যাংক ইউ, সিট ডাউন। আমরা পৃথিবীর দামি পড়াগুলো পড়ে ফেললাম। হ্যাঁ বলুন, কার কি প্রশ্ন আছে করুন এখন। কখন ইয়েস বা কখন ইয়েস, আচ্ছা ওটা আমরা বলবো, সমস্যা নেই। এই মানুষজন, এখন আপনাদের 10 সেকেন্ড দেওয়া হলো, কথা বলে না, যা ইচ্ছে করুন। দেখি দেখি এখানে বলুন কোনটা কোন টেন্স, জাস্ট বলুন। ফিউচার কি এখন বলতে হবে? ফিউচার কি? কারণ হ্যাঁ মানে ফিউচার সিম্পল। ওকে, হ্যাঁ করছি, করছিটা কি? এক্স্যাক্টলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাইস। তারপর না না করছিলাম পাস্ট কি? কন্টিনিউয়াস। করতে থাকবো আর করি। গুড, এই তো বুঝতে পেরেছেন, থ্যাংক ইউ। এই রিফা ও রাফা, রিপা, ওকে রিপা। রিপা বলুন তো করেছিলাম এবং করছিলাম এই দুটোর মাঝে মানে আপনি কি বুঝেন? আসলে কোনো পার্থক্য আছে কি? কি বুঝেন, কি পার্থক্য? হ্যাঁ, ওকে। চলমান একটা বুঝাচ্ছে, তাই না? থ্যাংক ইউ, সিট ডাউন। ঠিক আছে, আমাদের এই যে শেষ, চলে যান। এখন দেখুন এই বাক্যটা, এখন আমরা শেষের বাক্য লিখি। এখানে সাকিব খান নামে তো আবার বাংলাদেশের নায়ক আছে, আমার একদম পছন্দ না। ও হ্যাঁ,
এই পড়াগুলো নেবেন, কি পড়া দেবো নেক্সট ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ 12টা 12। গতকালকে স্কুল গিয়েছিলেন? গুড গার্ল, ঠিক আছে। কালকে ক্লাস হবে? হ্যাঁ। হোমওয়ার্ক পরে নেবেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে কারোর কাছ থেকে জেনে নেবেন, আমরা তো ক্লাস শেষে হোমওয়ার্ক দেব। আমরা শেষ করছি কালকে। তাড়াতাড়ি এই বাক্য লিখুন। আচ্ছা, এখানে কি যারা নতুন আছেন এমন কেউ আছেন যার সাথে আমার এখনো একবারও কথা হয়নি? তারপরে আমরা সকলের সাথেই কথা বলেছি বা সকলকে প্রশ্ন ধরেছি, তাই না? কে? আপনার নাম কি? নতুন শিক্ষার্থী মনে হয়, তাই না? হ্যাঁ, হোম দেবেন। হাউস দিলে সমস্যা নেই, বাট হোম দিলে সব থেকে বেস্ট হয়। পার্থক্য জানেন আপনি, আমরাও বলবো, সমস্যা নেই। সাকিব খান আমাদের বাসা আসে, মানুষজন এই বিষয়টা মানে কি আসে দ্বারা আমি আসলে কি প্রকাশ করতে যাচ্ছি, সাকিবের সাথে আমার একটা রিলেশন আছে, তাই না? ও অতীতেও এসেছিল, এখনো আসে, ভবিষ্যতে আসবে, মানে আত্মীয় স্বজন কিছু একটা। কিন্তু আমরা কিছুই না, দেখতে ভালোই লাগে। হ্যাঁ হ্যাঁ, কেন কেন না জান। তাহলে এখন যখন বাকিরা সাকিব খান ইংলিশ, সাকিব খান কি হবে? আসার ইংলিশ কি? কামস। এস হবে, যেহেতু সাকিব খান একজন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কামস মাই, সরি আমাদের, তাই না? আওয়ার। আমরা হোম দিলাম। এস ফর সাকিব খান। আপনার যাওয়ার সময় হচ্ছে 5 সেকেন্ড। কে প্রাইভেট একসাথে যাচ্ছে? একসাথে যান, যান একসাথে যান, 10 সেকেন্ড সময়, একসাথে যান। এই 2টার সময় কার কার প্রাইভেট আছে? 2টা পার হয়ে গিয়েছে, আড়াইটায়। সমস্যা নেই, আমরা একটু করে শেষ হবে। একটু স্বীকৃতি সাইড, স্বীকৃতি প্রাইভেট নেই? আচ্ছা ঠিক আছে। এই শুনুন, নেক্সট প্রাইভেটে 30 থেকে 40 টাকা নিয়ে আসবেন। রিজন হচ্ছে আমরা একটা ভার্বের পিডিএফ দেব, ওখান থেকে বের করে আনবেন, 15টা 13-14টা পেজ। ওকে, হ্যাঁ এটা তো ফার্স্ট লেকচারের পিডিএফ ছিল। আচ্ছা, আমরা পিডিএফ নিয়ে পরে কথা বলবো, আবার এখানে আসি। স্যার দেখুন আমরা কি ভাই, এটা একটা প্রেজেন্ট সিম্পল, আমাদের বাসা আসে, আমাদের বাসায় যায়, এগুলো আসা যাওয়ায় বর্তমানে কি প্রেজেন্ট সিম্পল। স্ট্রাকচারটা কিছুই না, আপনি সাবজেক্ট এবং ভার্ব খুঁজে বের করবেন প্রথমটা। তাহলে সাহিদ খান সাবজেক্ট এবং ভার্ব কি বলুন তো? সবার শেষে বসে সাধারণত এই যে আসা, তাই না? তাহলে সাকিব খান, এই যে খামস, এখানেই বাচ্চারা ভুল করে খাম দিয়ে রাখে। কেন খামস হবে? কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে বিষয়টা এমন হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার না, এর জন্য ভার্বও কি হবে? সিঙ্গুলার। সাবজেক্ট যদি প্লুরাল হতো অথবা ফার্স্ট পারসন হতো, তাহলে ভার্বও কি হতো? প্লুরাল হতো। এটাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আসলে আসল কথা, যে ওগুলো আমরা পরে যাচ্ছি। সাকিব খান আমাদের বাসা আসে, সাকিব খান কামস আওয়ার হোম। 2 নম্বর হচ্ছে সাকিব খান আমাদের বাসা আসে না, কি হবে বলুন তো দেখি? এই দেখুন ডাস একটা কোন দেশ থেকে যেন ফিরে আসলো। গুড, কাম আর হোম। এই মানুষজন এখানে একটু বিরক্ত লাগলো, আমরা একটু বলতে হবে। বিষয়টা হচ্ছে এমন, দেখুন নট, কি বলছি? নট সাধারণত কার সাথে বসে? ঐশী, নট সাধারণত কার সাথে বসে?
অক্সিলারি ভার্বের সাথে। কার সাথে? অক্সিলারি ভার্বের সাথে। কার সাথে? অক্সিলারি ভার্বের সাথে। তাহলে এখন আমি প্রথম বাক্যে প্রেজেন্ট সিম্পলের প্রথম বাক্যে বা অ্যাফার্মেটিভ বাক্যে মানে অক্সিলারি ভার্বটা দেখা যায় না, যেমনটা দেখা যায় অ্যাম ইজ আর ওয়াজ আর এর ক্ষেত্রে। সো আমরা এটা আমাদের একটু জানতেই মাথায় রাখতে হবে যে প্রেজেন্ট সিম্পলের অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ, পাস্টের ক্ষেত্রে ডিড, ফিউচারের ক্ষেত্রে উইল, উইলটা সবসময় থাকেই। নট যখন আমরা বসাবো তখন অক্সিলারি ভার্বটাকে টেনে আনবো এবং নট অক্সিলারি ভার্বের পরে সাধারণত বসে। 3 নাম্বার, হ্যাঁ হোম মানুষজন। আচ্ছা আমরা এটা বলেই ফেলি। শুধু নট না, শুনুন কেন শুধু নট দিলে হবে না, কারণ নট সাধারণত অক্সিলারি ভার্বের সাথে বসে। এখন এই বাক্যে এই যে ডু ডাজ ডিড এগুলো কি ভার্ব? অক্সিলারি ভার্ব, মানে সাহায্যকারী ভার্ব। আমরা পড়েছিলাম না ডু ভার্ব, ডু ডাজ ডিড। সো প্রেজেন্ট সিম্পল অক্সিলারি ভার্ব হচ্ছে ডু অথবা ডাজ। তো সাকিব খান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য কি আসলো? ডাজ। ঠিক আছে, আচ্ছা। আর কি বলছি, নট সাধারণত কি কার সাথে আসবে? অক্সিলারি ভার্বের সাথে। তাহলে অক্সিলারি ভার্বটা আপনাকে লিখতে হবে না। ওকে, হোম ভার্সেস হাউস, এই দুটার পার্থক্য আমরা মুখেই বলি। হোম হচ্ছে দুটারই বাংলা অর্থ হচ্ছে বাসা, যদি বাংলা দিয়ে করা যায়, একটা হচ্ছে বাসা আর একটা হচ্ছে বাড়ি, অত পার্থক্য জানার দরকার নেই। হোম হচ্ছে ওই জায়গাটা যেই জায়গায় আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এবং যেই জায়গাটা আমার রক্তের সাথে গাঁথা। হোম প্লেস বলে না, মানে ছোট থেকে যে জায়গায় আমি বড় হয়েছি, যেখানে আমার পরিবার ছিল, একসাথে আমরা বেড়ে উঠেছি। আর হাউস, হাউস মানে হচ্ছে ওই একই জায়গা, কিন্তু এটা যে কোনো একটা জায়গা হতে পারে, মানে এটা একটা স্থায়ী ঠিকানা আর এটা একটা কি ঠিকানা? অস্থায়ী ঠিকানা। ঠিক আছে, তা আমরা বলতে পারি এই রুমটায় যেহেতু আমরা আছি, এখন আমরা বলতে পারি দিস ইজ আওয়ার হাউস, কারণ অস্থায়ী ঠিকানা। কিন্তু আপনারা যে জায়গায় বাস করেন সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা, এই জন্য সেখানে কি বলতে হবে? হোম। এখন এখানে একটা প্রেপজিশনের ক্ষেত্রে একটা বিষয় আসে, হোমের পূর্বে কি বসে না? হোমের পূর্বে টু বসে না। ওই গ্রামারের নামে এই হোমটাকে অ্যাডভার্ব বলে, আমরা যাচ্ছি না, ওগুলো পরে বলবো। আর এর পূর্বে কি বসে? হাউসের পূর্বে কি বসে? টু বসে। যদি আমি এখানে হাউস ইউজ করতাম তাহলে টু দিতাম। আমরা ওই বিষয়ে আরো ইন ডিটেইল পরে বলতে পারি, আমরা এখানে একটু ফিরে আসি। ফাইজা আপাতত এতটুকু হলে হবে। ওকে, 3 নম্বর কি করেছি? প্রশ্ন করেছি সাকিব খান কি আমাদের বাসা আসে? তাহলে প্রশ্ন করার ক্ষেত্রে কি হয়? অক্সিলারি ভার্ব আগে আসে। ডাস সাকিব খান কাম আওয়ার হোম? প্রশ্নবোধক চিহ্ন দিব। অনেকে প্রশ্নবোধক চিহ্ন দেয় না। ডাজ সাকিব খান নট, অথবা ডাজেন্ট কে একসাথে লিখতে পারে, কোনো সমস্যা নাই। নট কাম আওয়ার হোম। হ্যাঁ বলুন। টু বসে না, থ্যাংক ইউ। মুখে বলেছি কিন্তু লিখতে ভুলে গিয়েছি। স্যার এতটুকু কি শেষ? এই যে এতটুকু আমি একটা জিনিস প্রশ্ন করব, এখানে হচ্ছে খামস হলো ভার্বের সাথে এ যুক্ত করলাম, কিন্তু এগুলাতে কেন আমি খাম ইউজ করেছি? আমি যাকে প্রশ্ন করবো সে বলবে। হ্যাঁ দেখি বলুন। কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, আর কোনটা না? এগুলো হচ্ছে ও মাই গড, বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাম্বারটা হচ্ছে সামনে আসছে, তাই জন্য হচ্ছে এখানে কামসটা হবে না। হ্যাঁ এটা কিন্তু দামি কথা নাম্বার 1 ছিল, দেখুন। মানে ভার্বটা আগে আসছে। না বিষয়টা এমন নয়, বিষয়টা হচ্ছে এমন যে ডু ডাজ ডিড উইল, ডু ডাজ ডিড এগুলো আপনার সবসময় বেস ফর্মেই বসে। এর জন্য দেখো ডাজ এসেছে না, এর জন্য আমি বেস ফর্ম মানে তো এস বাই এস নয়, এই জন্য এটা লিখেছি। আমি কি বুঝাতে পেরেছি বাকিরা? সাফায়েত, সাফায়েত কি চিন্তা করছেন? কলম খেয়ে ফেললেন নাকি? এতটুকু ক্লিয়ার? ওকে, এই 4টা বাক্য এখানে প্রধান, আবারও বলছি এই 4টা বাক্যই প্রধান। পরের বাক্য কি এগুলো নিজে করুন তো, আর ভালো লাগছে না পড়াতে, করুন তো। আচ্ছা মানুষজন সকলে এখানে দেন, ফাইজা সহ সকলেই।
যে সাধারণত হাউস বা মানে হোমের পূর্বে টু বসে না, এবং কি বললাম হাউসের পূর্বে কি বসে, টু বসে। কিন্তু এখানে আমি লাগিয়েছি ভেজাল। কি লাগিয়েছি, যে এখানে হোম লেখা সত্ত্বেও আমি কি ইউজ করেছি, টু ইউজ করেছি। কি ইউজ করেছি, টু ইউজ করেছি। আপনাকে একটা বিষয় বুঝতে হবে, বিষয়টা এমন যে কাম টু আওয়ার, আওয়ার নামে একটা জিনিস ইউজ করেছি, এটার নাম হচ্ছে ডিটারমিনার। আওয়ার কি স্যার, একটা ডিটারমিনার। আওয়ার, ইয়োর, হার, হিস, মাই, এগুলো কি ডিটারমিনার। ঠিক আছে, যদি শুধুমাত্র হোম থাকে তার সামনে আমি টু বসাতে পারবো না। কিন্তু যখন আমি ওই হোমের আগে ডিটারমিনার, ওরা মানে এটা আমাদের নিয়ম না, কি আজে বাজে পড়াশোনা। হ্যাঁ, ওরা বলে বাবা তুই যদি হোম লিখতে চাস তার সামনে যদি ডিটারমিনার কোনো বসাস তাহলে তোকে কি লিখতে হবে, টু লিখতে হবে। এর জন্য আমরা কি লিখেছি দেখুন, আওয়ার যেহেতু একটা ডিটারমিনার, এর জন্য টু আওয়ার হোম। কিন্তু যদি এখানে আমাদের কথাটা না লিখতাম তাহলে আমি কিন্তু টু লিখতে পারতাম না। ঠিক আছে স্যার, যদি আমাদের কথাটা না লিখতাম, আওয়ার না লিখতাম, তাহলে কাম হোম। ঠিক আছে, এখন দেখুন সাকিব খান আমাদের বাসায় এসেছিল। কি করেছিল, এসেছিল। তাহলে সাকিব খান খেম, কি হবে V2, কি হবে V2, আর কিছুই না, V2 খেম টু আর। তাহলে এই যে খাম, সাফায়েত, খামের V2 কি হবে খেম, V3 কি হবে খাম। এই আজকে আমি রাত্রে হতে বা কালকে, মানে সহজ কথা হচ্ছে ভার্বের লিস্ট আমি কি বলে কামরুজ্জামান স্যারের দোকানে দেবো, গ্রুপে আপলোড করবো। যদি কেউ স্যারের দোকান থেকে না নিয়ে নিজের বাসায় থাকে, সেই বাসা থেকে ইয়ে করতে পারে, নো ওয়ারিস, আপনারা নিতে পারেন। কারো কোনো প্রশ্ন আছে আজকের ক্লাসে? আগে এখন হোম টাস্কগুলো আগে নেন তো। এই যে এবার হবে আপনার, আমি আসল কথাটা একটু বলি, হোম টাস্কটাকে দিয়েই বলি। এটা ভার্ব বলুন না, আমার তো ভার্ব, এতগুলো ভার্ব। মেক, আরেকটা কি, নোটা দেই না, বাই দেই। আরেকটা বলুন। হ্যাঁ, কম কম করে দিতে দিতে একদম ঠিক। এই তিনটা। এখন কি করতে হবে, এটা শোনার পর মাথা যাবে ঘুরে। শুনুন, শুনে যান। প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল, ফিউচার সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। মানে কোনোই বিকল্প নেই। জাস্ট আবারও বলছি, এই ক্লাসগুলো একটু পরিশ্রমের। প্রথম দুটো ক্লাস তো আরামেই পার করে দিয়েছেন, তাই না? সো আমি জানি খুবই কষ্ট হবে, খুবই কষ্ট হবে, কিন্তু জাস্ট আপনি করে আসেন, তারপর দেখবেন নিজেকেই ভালো লাগবে। আচ্ছা শুনুন, এটা ছিল অ্যাক্টিভের কথা। আর এখানকার মধ্যে প্যাসিভ জাস্ট যে কোনো একটার প্যাসিভ করবেন, জাস্ট একটা। কি হলো, কমপক্ষে 6টা। এই যে দুইটা WS করছেন, দুইটা ইয়েস নো করছেন, আর সিম্পল তো দুইটা সাধারণ। এই 6টা, এর থেকে বেশি লিখলে ভালো হবে। তাহলে দেখুন খুবই সহজ কথা, এগুলো দ্বারা সিম্পল এবং কন্টিনিউয়াস সবগুলো করে আনবেন ফার্স্ট। সেকেন্ড, এখানকার যে কোনো একটার প্যাসিভ করে আনবেন জাস্ট। হ্যাঁ, ইচ্ছে এরকম। এটা হচ্ছে আর এই পড়াগুলো সব থেকে বেশি ইফেক্টিভ হবে কখন, যেটা কিনা আমার ক্ষেত্রে হয়েছিল যখন ক্লাস 9-এ সাইফুরসে কোচিং করতে গিয়েছিলাম। সেটা হচ্ছে স্পোকেন কোচিং। এটা নিয়ে অন্যদিন বলবো, কি আশা নিয়ে গিয়ে আর কি নিয়ে বের হয়ে এসেছি, ওটা নিয়ে বলবো। মানে কি একটা আশা ছিল, আর সব কিছুই শেষ। আচ্ছা যাই হোক, শেষ না। এই স্টপ, আমি এখন দামি কথাটা বলছি মানুষজন। ফাইজা, সকলেই শুনুন। যেমন একটা বলি, আই এম রিডিং আ বুক। আপনারা তো আগে লিখবেন, লেখার পর এগুলো এইভাবে বলার ট্রাই করবেন। আই এম রিডিং আ বুক, স্টপ। I am reading a book, I am not reading a book. Am I reading a book? Am I not reading a book? Why am I reading a book? Why am I not reading a book? Right. কমপক্ষে এই 6টা বা তার থেকে বেশি 8টা এক নিঃশ্বাসে বলবেন, এক নিঃশ্বাসে বলবেন। এক্ষেত্রে আপনি ছোট বাক্য লিখলেও হবে, I am playing, I am not playing. Am I playing? Am I not playing? Why am I playing? Why am I not playing? How am I playing? How am I not playing? For what I am playing? For what am I playing? For what am I not playing? Right. 10টা বাক্য বলেছি।
হ্যাঁ হ্যাঁ, হাউ এম আই নট টকিং টু ইউ, কিভাবে আমি আপনার সাথে কথা বলছি না সেটা বলুন। আমি কি বোঝাতে পেরেছি মুখের প্র্যাকটিসটা কিভাবে করবেন? সাম হাউ যদি আপনি একটা প্যাটার্ন ধরতে পারেন যে এই বিষয়গুলো এভাবে কাজ করে, একদম অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কারো কোনো প্রশ্ন আছে? আশা করি কারো কোনো প্রশ্ন নেই। অর্ণব, আমি কি পড়া বুঝাতে পেরেছি কিভাবে করতে হবে? কন্টিনিউয়াসও করবেন, সিম্পলও করবেন, আলাদা আলাদা কিন্তু, বোঝা গিয়েছে? হ্যাঁ, তবে এক্ষেত্রে একটু কি কাজ করতে পারেন, ওই যে কন্টিনিউয়াসের ক্ষেত্রে প্রেজেন্ট এবং পাস্ট একসাথে একটু কাটাকাটি, ওয়াজ, অ্যাম এবং ওয়াজ এগুলো একসাথে গিয়ে করতে পারেন। ইয়েস। নেক্সট প্রাইভেট, সুদীর্ঘ কয়েক ঘন্টা বন্ধের পর আগামীকাল 12টায় 12তে। হ্যাঁ হ্যাঁ, কালকে স্কুল যেতে আমরা তো মানে আমি তো বলেছি আমার তো কোনো করার নাই। এখন যারা, কেন কালকে কি সমস্যা? তে স্কুল যাবেন 10টার সময়, আসতে দেবে, ইয়ে করে দেবেন। কালকে আমাদের পড়া হচ্ছে, মানে দেখুন এ মানুষজন একটা বিষয়, লেকচার কিন্তু 25টা, আজকে মাত্র 6টা লেকচার হচ্ছে, তার মানে এখনো 19টা লেকচার বাকি। 19টা লেকচার মানে কি 19 দিন না, 19 লেকচার মানে এখনো 30 দিন বা তারও বেশি। মাঝখানে কত কাহিনী হয়ে যাবে, এই বন্ধ ওই বন্ধ। এজন্য আমাদের আসলে কোনো বিকল্প নেই। আমি আসলে স্কুল যাওয়ার প্রতি অবশ্যই শ্রদ্ধাশীল, অবশ্যই স্কুল যাবে, কিন্তু আমার কি করার আছে, তাই না? সো এটাই আগামীকাল এই লিস্টটা জাস্ট পড়ে আসবেন। কি করে আসবেন? শুধু পড়ে আসবেন, এটা পড়ে এবং বুঝে আসা ট্রাই করবেন। আমরা জাস্ট অল্প একটু কথা বলবো। হ্যাঁ আচ্ছা, আর করতে হবে কেন, এটা তো করতে হবে না। ঠিক আছে ছেলেরা, প্লিজ অনুগ্রহপূর্বক আসন ত্যাগ করুন।